ডিবি প্রধানকে সরিয়ে দেয়া রুটিন কাজ, মেঘনা আলমের গ্রেপ্তারের সংশ্লিষ্টতা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজুকের প্লট দুর্নীতি মামলায় হাসিনা জয় সহ 29 জনের বিরুদ্ধে পরোয়ানা, আদালতে দুদকের অভিযোগপত্র। সফরে কাল ঢাকায় আসবেন যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী, বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে। ভরা মৌসুমেও 3 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা, মান ভেদে বিক্রি হচ্ছে 50 থেকে 65 টাকায়। ডাকসু নির্বাচনের জন্য আগামী মাসে ইসি গঠন ও ভোটার তালিকা চূড়ান্ত হচ্ছে, জানালো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার সাথে মডেল মেঘনা আলমের গ্রেপ্তারের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা রুটিন প্রক্রিয়া। এদিকে প্রথমবারের মতো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণেই চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন করেছেন। সবার সহযোগিতায় নিরাপত্তা বাহিনীও ভালোভাবে কাজ করতে পেরেছে বলে দাবি করেন তিনি। সাম্প্রতিক পুলিশের লোগো পরিবর্তনের বিষয়ে উপদেষ্টা বলেন, পর্যায়ক্রমে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন কার্যক্রম হবে। এছাড়া জনগণ অন্তর্বর্তী সরকারকে 5 বছর দেখতে চায়। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এরপর আমার কিছু বলার থাকে না। আমি তো বলি নাই, এটা জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি নাই। আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে, আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। রাজুকের প্লট দুর্নীতিতে দুদকের 2 মামলায় শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া অভিযোগপত্র আমলে নেন। পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দুদকের অভিযোগ, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাচলের 10 কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেওয়া হয়। দশ কাঠা প্লট সে বেআইনিভাবে, আইন বহির্ভূতভাবে রাজুকের নিয়মকানুন না মেনে ক্ষমতা অপব্যবহার করে তারা তাদের নামে এই প্লট দুটি নিয়ে নেয় এবং দখল নেয় এবং রেজিস্ট্রি করেও নিয়ে নেয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাল বৈঠকে বসছে বিএনপি। দুপুর 12টায় যমুনায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে, তা পরিষ্কার করার জন্য প্রধান উপদেষ্টার কাছে রোড ম্যাপ চাইবে বিএনপি। সম্প্রতি গুলশানে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, বিএনপি মনে করে জুনের আগেই নির্বাচনের সব প্রস্তুতি সম্ভব। সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে কিছু বিভ্রান্তি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায় বিএনপি, তবে ধর্মনিরপেক্ষতা বাতিল নিয়ে কোনো প্রস্তাবনা দেয়নি দলটি। এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলেও দাবি তার। আলোচনা ও ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সোমবার সন্ধ্যায় দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে এই মন্তব্য করেন তিনি। বিমানবন্দরে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এবারের বৈশাখ অতীতের জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ তৈরি করবে। গেল 6 এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাতারা বেগম। 2015 সালে কারাবন্দী অবস্থায় বিএনপি মহাসচিবের ক্যারোটিভ ধমনীতে ব্লক ধরা পড়লে
মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। প্রতি বছরই তাকে পরীক্ষার জন্য সেখানে যেতে হয়। একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। স্যার, নির্বাচনের সময় নিয়ে ডিসেম্বর থেকে জুন শিফটিং হচ্ছে, এই সমস্যার সমাধান। 3 দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল ছুলিক ও অ্যান্ড্রিউ হেরাপ। বুধবার ভোরে ঢাকায় পৌঁছবেন তারা। সফরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে এই প্রতিনিধি দল। সফরের প্রথম দিনের শুরুতেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তারা। এরপর পর্যায়ক্রমে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধি দলের এই সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। ডাকসু নির্বাচনের জন্য মে মাসে কমিশন গঠন ও ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ডিসেম্বর মাস থেকে বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা করে। ইতিমধ্যে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য পদক্ষেপ ও অগ্রগতি সংবলিত পথনকশা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ সম্পন্ন হবে মে মাসের প্রথমার্ধে। একই মাসের মাঝামাঝি সময়ে প্রশাসনের সহযোগিতায় ভোটার তালিকা চূড়ান্ত করবে কমিশন। দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। মান ভেদে বিক্রি হচ্ছে 50 থেকে 65 টাকা কেজিতে। পেঁয়াজের মৌসুমে হঠাৎ করেই দাম বাড়ায় বিপাকে ভোক্তারা। রাজধানীর বিভিন্ন বাজারে শুক্রবার 40 থেকে 45 টাকা দামে বিক্রি হয়েছে, তবে পহেলা বৈশাখের পরে তা এখন বাড়তে শুরু করেছে। সামনে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন আড়তে পেঁয়াজের সরবরাহ কম। তারা বলছেন এবার পেঁয়াজের মৌসুমে উৎপাদন কম হয়েছে। এছাড়া এই সময়ে অনেক চাষি পেঁয়াজ সংরক্ষণ করায় দাম বাড়ছে বলেও জানান তারা। আর পাইকারি বাজারে দামের প্রভাব খুচরা বাজারে এসেছে। কেজির বাজার এখন বর্তমান আপনার চলতেছে 50 টাকা কেজি, আর যেটা ফরিদপুর ওটা 45, 46, আবার পাবনা এর চেয়ে ভালো যেটা এটা আপনার 55। আরও বাড়তে পারে এই হিসাবে আমি 3-4 পাল্লা পেঁয়াজ কিনলাম, আগের সাথে কেজিতে অন্তত 10 টাকা 12 টাকা করে বৃদ্ধি। কম উঠতেছে পেঁয়াজ, বেচতেছে না গৃহস্থেরা, তার জন্যই মানে খরিদ্দার বেশি, কাস্টমার বেশি, পেঁয়াজ কম উঠতেছে। একটা জিনিস পেঁয়াজ লাগে, আলু লাগে, রসুন লাগে, অন্য সবগুলো জিনিসে যদি এরকম বাড়তে থাকে তাহলে তো আমাদের জন্য কষ্ট করতো। দাম বাড়লো এটি রাখি পেঁয়াজ, আলি পেঁয়াজ তো এটি রাখার জন্য বিরজ চাঙের উপরে রাখতেছে, এই কারণে দাম বাড়তি। এ নিয়ে আরো জানাতে ফরিদপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। মাসুদুর রহমান, হঠাৎ করে দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? ফরিদপুর পেঁয়াজের জেলা, শীর্ষ জেলা হিসাবে খ্যাত। এখন পেঁয়াজের ভরা মৌসুম। মাঠ থেকে সমস্ত কৃষক তাদের পেঁয়াজ উত্তোলন করেছে। উত্তোলন করার পরে গত এক সপ্তাহ আগে যে পেঁয়াজ ছিল 1100 থেকে 1200 টাকা মন, আজকের বাজারে সেই পেঁয়াজ 1800 থেকে 1900 টাকা মনে বিক্রি হচ্ছে। আমরা স্থানীয়ভাবে এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে সম্প্রতি এই যে পেঁয়াজের দাম বৃদ্ধি, এটার কারণ অনেক চাষি এবং মৌসুমী ব্যবসায়ীরা তারা এই পেঁয়াজটা সংরক্ষণ করার জন্য পর্যাপ্ত ভাবে তারা ক্রয় করছে এবং ক্রয় করে তারা সংরক্ষণের চেষ্টা করছে। এছাড়া প্রতিটা কৃষক পেঁয়াজ উঠানোর সাথে সাথে দাম
কম থাকায় তারা এই পেঁয়াজগুলো সবাই মাচায় সংরক্ষণ করে ফেলছে, যে কারণে পেঁয়াজের সরবরাহ ফরিদপুর বাজারে কম আছে। যে কারণে দেখা যাচ্ছে যে গত 4 দিনের ব্যবধানে ফরিদপুরের বিভিন্ন বাজারে আমরা পেঁয়াজের দাম কেজি প্রতি 10 থেকে 15 টাকা বাড়তিতে বিক্রি হতে দেখেছি। তাছাড়াও ব্যবসায়ীরা বলছেন গত কয়েকদিন এলসি পেঁয়াজ না আসার কারণেও বাজারে সাধারণত বিকল্প কোনো পেঁয়াজ নেই। এই হালি পেঁয়াজ অর্থাৎ এই মৌসুমে এই পেঁয়াজটার উপরেই এখন নির্ভর করতে হচ্ছে, যে কারণেও এই পেঁয়াজের চাহিদা বেড়ে গেছে। পাশাপাশি আমরা খোঁজ নিয়ে দেখেছি প্রতিটা চাষি তাদের যে উৎপাদিত পেঁয়াজ সেগুলো মজুদের জন্য তারা ঘরে মাচাই করে সংরক্ষণ করছে, বিকল্প বিভিন্ন পদ্ধতিতে তারা সংরক্ষণ করছে। ইতিমধ্যে তারা ওই একটু ভালো দামের আশায় কিছুদিন পরে হয়তো তারা বিক্রি করবে বলে বাজারে পেঁয়াজের কিছুটা ঘাটতি রয়েছে। আর প্রত্যেক ব্যবসায়ী সংরক্ষণ করার জন্য তারা প্রচুর ভাবেই ক্রয় করার কারণে দামটা ওঠানামা করছে। আর ব্যবসায়ীরা বলছেন হয়তো এই অবস্থা হয়তো 10 দিন থেকে 15 দিন পরে আবার স্বাভাবিক হতে পারে, কারণ তখন আবার কিছু পেঁয়াজ হয়তো বাজারে যখন আসা শুরু হবে বা এলসি পেঁয়াজ আসা শুরু হলে পেঁয়াজের দামের এই বাড়তি প্রভাবটা কমে আসবে। আমি একটু তথ্য দিয়ে রাখি, ফরিদপুর জেলার এবছর 40,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, যেখান থেকে 5,40,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হবে বলে আশা করছে কৃষি বিভাগ। আর ঘাটতি মোকাবেলার জন্য এখন কোনোভাবেই ঘাটতি থাকার কথা না, শুধুমাত্র সংরক্ষণকারীরা প্রচুর ভাবে তারা ব্যাপকভাবে তারা পেঁয়াজ ক্রয় করার কারণে বাজারে একটু অস্থির অবস্থা তৈরি হয়েছে। হয়তো আর এই সংরক্ষণকারীরা পেঁয়াজটা ক্রয় করার পরেই হয়তো পেঁয়াজ আবার স্বাভাবিক হবে বলছে অনেক ব্যবসায়ী। এই ছিল আমাদের ফরিদপুরে থেকে পেঁয়াজের সর্বশেষ অবস্থা। ফরিদপুর থেকে পেঁয়াজের দাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুর রহমান। দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস, সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে অন্যান্য বছরের তুলনায় এবছর আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক। বছরের উষ্ণতম মাস হলেও এবছর এপ্রিলে কোনো তীব্র তাপপ্রবাহ দেখা যায়নি বলছে আবহাওয়া অফিস। আগামী শুক্রবার পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিপাত শুরু হবে। এছাড়া ঢাকা টাঙ্গাইল সহ দেশের 12 জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিকে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে 37.5 ডিগ্রি সেলসিয়াস, আর সবচেয়ে কম তাপমাত্রা ছিল টাঙ্গাইলে 20.7 ডিগ্রি। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ায় 40 মিলিমিটার। 25 তারিখ পর্যন্ত মোটামুটি আমাদের তাপমাত্রা সহনশীল অবস্থায় থাকতে পারে। আর আগামী শুক্রবারের কাছাকাছি সারা দেশে একটা ভালো বৃষ্টির সম্ভাবনা আছে, যদিও প্রত্যেকটা দিন থেমে থেমে কিছু বৃষ্টি হতে পারে। আর শুক্রবারের কাছাকাছি গিয়ে সারা দেশে একটা ভালো বৃষ্টির সম্ভাবনা আছে। আর একটা হলো যে আমাদের এই বৃষ্টিটা বেশিরভাগ সারাদিন ব্যাপী কিংবা সারা রাত ব্যাপী এরকম হয় না, নির্দিষ্ট একটা সময় হয়। আমার বেশিরভাগ সময় দেখা যায় সেটা বৈশিষ্ট্য অনুসারে যে সন্ধ্যার কাছাকাছি সময় হয়তো কোথাও শুরু হয়। বিরূপ আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন জেলায় বোরো আবাদ ব্যাহত হচ্ছে, এতে ফসল বিভিন্ন রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছে। খরার কারণে অতিরিক্ত সেচের ব্যবস্থা সহ বাড়তি উৎপাদন খরচে চাপের মুখে কৃষক। খরায় শুকিয়ে যাচ্ছে ক্ষেত। ধান উৎপাদনের অন্যতম জেলা নওগাঁয় বোরো আবাদ পড়েছে হুমকির মুখে। অনেক এলাকায় নেমে গেছে পানির স্তর, এতে বেড়েছে সেচের খরচ। বাড়তি খরচ দিয়ে ধান উৎপাদন করে কতটুকু লাভ হবে তা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। এটা এখন বেশি লাগতেছে খরার কারণে, এতে আমাদের খরচের হারটা বেড়ে যাচ্ছে। বিগত দিনে আমরা 1500 টাকা বিঘা সিঁচেছিলাম, হয়তো এবার 2000 টাকা বিঘা লাগাইতে পারে। ফরিদপুরেও বোরো উৎপাদন ক্ষতিগ্রস্ত খরার মুখে। তাপপ্রবাহের কারণে হলুদ রং ধারণ করেছে ধানের গাছ, বেড়েছে চিটা হওয়ার আশঙ্কা। ধানের নিয়ম মতো পানি দেওয়া লাগতেছে, ঘন ঘন পানি দেওয়া লাগতেছে। পানি নিয়ম মতো না দিলে পরে ধানের চিটে পড়ে যাবে বেশি বেশি। ওষুধ যখন দেবো, প্রতিদিন পানি যখন দেবো, খরচ তো বাড়তি হবে, তাই আমরা তো লসে পড়ে যাচ্ছি। মেহেরপুরে তাপমাত্রা থেকে ধান রক্ষা করতে একদিন পর পর সেচ দিচ্ছেন কৃষকরা, এতে উৎপাদন খরচ বেড়েছে তাদের। তাপমাত্রার কারণে ধান নষ্ট হওয়ারও আশঙ্কা দেখছেন তারা। লিয়ারে পানি পাইছে না, এই পানি এখন পানি উঠতে দেরি হয়েছে, ধান সময়তে পানি পাইছে, সময়তে পাইছে না। সুন্দর রোদের কারণে মাটি শুকিয়ে যাচ্ছে, আমাদের একদিন পর পর সেচ দেওয়া লাগছে। আমাদের যদি তাপমাত্রা যদি 2 ডিগ্রি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা চাষিদেরকে মাঠে পানি ধরে রাখার পরামর্শ দিচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপজেলা কৃষি অফিসারদের নির্দেশনা দিয়েছি, তারা যেন মাঠে প্রচারণা চালায় এবং কৃষককে এই ব্যাপারে পরামর্শ দেয়।
লক্ষ্মীপুরে জমিতে সেচ দিয়েও কুলিয়ে উঠতে পারছেন না কৃষক। ধানে দেখা দিয়েছে বিভিন্ন রোগবালাই। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। তবে গতরাতের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আরও জানাতে কুয়েট থেকে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কি, আর যে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে তাদের পরিচয় জানা গেছে কিনা, তারা কারা? আজকে সংঘর্ষের পরে ছাত্রদের যে ৬ দফা দাবি ছিল, সেই ৬ দফা দাবি থেকে তারা সরে এসেছে। তারা এখন ১ দফা দাবিতে গিয়েছে। তারা কুয়েট উপাচার্যের একদম পদত্যাগ চেয়েছেন এবং নতুন উপাচার্যের আন্ডারে তারা নতুন করে এই পুরো ঘটনার নতুন করে তদন্ত দাবি করেছে। আর এখন অবশ্যই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা প্রত্যেকটি হলের, আবাসিক হলের তারা হচ্ছে যে তালা মারা রয়েছে, সেই তালাগুলো প্রশাসনের তালা, সেই তালা তারা খুলে ফেলছেন এবং খুলে তারা নিজেরা হলে প্রবেশ করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি ফজলুল হক হলের সামনে, এবং এই হলের সামনে এখন ছাত্রছাত্রীরা এসেছেন এবং তারা এই হলের প্রধান ফটকের যে তালা মারা ছিল সেই তালাটি এখন তারা ভেঙে ফেলবেন এবং ভেঙে তারা প্রবেশ করবেন। এর আগে তারা আরো 3টি হলের তালা এভাবে ভেঙেছেন এবং শিক্ষার্থীরা প্রবেশ করেছেন। আপনি এর কিছুক্ষণ আগে তারা প্রথমে মূলত দুপুর 1টার দিকে তারা বিক্ষোভ করে এবং সেই বিক্ষোভের পরে তারা প্রত্যেকটি বিভাগীয় ডিসিপ্লিনের প্রধানের কাছে যান এবং সেই বিভাগের শিক্ষকদেরকে তারা তাদের যে দাবি ছিল হলে প্রবেশ করা, সেই দাবির সাথে একাত্মতা প্রকাশ করার জন্য তারা আহ্বান জানান। এবং সেই দাবি শেষ করে তারা হচ্ছে যে ছাত্রদের যে ডিএসডব্লিউ যে ভবন রয়েছে সেই ভবনের নিচে এসে তারা তাদের 1 দফা দাবি জানায় এবং তারা জানান যে তারা এখন প্রত্যেকটি হলের, আবাসিক হলের যে তালা রয়েছে সেই তালাগুলো খুলে তারা সেখানে প্রবেশ করবেন। মূলত 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষের পর থেকেই কিন্তু আসলে ছাত্ররা আন্দোলন চালিয়ে যাচ্ছিল 6 দফা দাবিতে, এবং তারপর 25 ফেব্রুয়ারি সিন্ডিকেটের সভায় আসলে পুরো কুয়েট ক্যাম্পাসের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং সেই বন্ধ ঘোষণা করার পরে 13 এপ্রিল শিক্ষার্থীরা তারা হলে প্রবেশ করার জন্য আসলে ক্যাম্পাসে প্রবেশ করেন এবং গত 2 দিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এর মধ্যেই গতকালকে সিন্ডিকেটের সভা হয়েছে এবং সেই সভাতে 37 জনকে তারা ইতিমধ্যে বহিষ্কার করেছেন প্রশাসন, সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং সেই বহিষ্কারের যে ঘোষণা সেই ঘোষণাকে বর্জন করে শিক্ষার্থীরা 1 দফা দাবি জানিয়েছেন। তারা বলছেন যে বর্তমান যে উপাচার্য রয়েছেন তাকে পদত্যাগ করতে হবে এবং এর পাশাপাশি নতুন যে উপাচার্য আসবেন তার আন্ডারে নতুন করে এই পুরো ঘটনার আবার তদন্ত করতে হবে এবং প্রত্যেকটি যে আবাসিক হল সেই আবাসিক হলগুলো তারা 1 দফা দাবি জানিয়েছে, সেটি নিয়ে বা এখন যে পরিস্থিতি সেটি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কথা বলেছে কিনা? আমরা কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে ছাত্ররা তাদের 6 দফা দাবি থেকে সরে এসেছে, 1 দফা দাবির বিষয় এসেছে। তখন অবশ্যই উপাচার্য বলেছেন যে এটা অবশ্য ছাত্রদের বিষয়, ছাত্ররা তাদের দাবি জানিয়েছে এবং তিনি বলছেন যে তারা শুরু থেকেই ছাত্রদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা মেনে নিয়েছেন। এখন যে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে সেটি মূলত আসলে সিন্ডিকেটের সিদ্ধান্ত, অর্থাৎ সিন্ডিকেটের সিদ্ধান্তের বাইরে তিনিও কথা বলতে পারবেন না। আর হলে তালা ভেঙে প্রবেশ করার বিষয়ে তিনি বলেছেন যে এটি আসলে বেআইনি এবং তিনি ছাত্রদেরকে অনুরোধ জানিয়েছেন যে তারা যেন এই ধরনের কার্যক্রম থেকে সরে আসে। কিন্তু আমরা তার কাছে আরো জিজ্ঞেস করেছিলাম যে গতকাল যে 37 জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে তাদের নাম প্রকাশ করা কেন হচ্ছে না, বা এই বিষয়ে আসলে তার ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা সকল ছাত্ররা সেই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন তারাও তাদের নামও আসলে এই বহিষ্কৃতদের তালিকায় রয়েছে, সেই বিষয়ে আসলে তাদের কোনো বক্তব্য আছে কিনা। তখন অবশ্য তিনি বলেছেন যে এটি আসলে প্রাথমিক তদন্তে আসলে যে 37 জন শিক্ষার্থীর নাম এসেছে তাদেরকেই বহিষ্কার করা হয়েছে এবং তিনি বলছেন যে এই তদন্ত শেষেই আসলে মূলত অন্য যে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এখন আসলে মূলত শৃঙ্খলা কমিটির বাদ বাকি সিদ্ধান্ত নেবে এবং তাতে করে এই 37 জনের বিরুদ্ধে আসলে কি ধরনের ব্যবস্থা নেবে সেটি শৃঙ্খলা কমিটির উপর নির্ভর করছে। অতএব উপাচার্য জানিয়েছেন যে সিন্ডিকেটের সিদ্ধান্তই তিনি জানিয়েছেন, আসলে তার বাইরে আসলে তিনি তেমন কোনো কথা বলেননি। আর ছাত্রদের এই তালা ভাঙার বিষয়টিকে তিনি বেআইনি বলেছেন এবং তিনি ছাত্রদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন এবং বলেছেন যে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পরিস্থিতির ব্যবস্থায় তারা এই ব্যবস্থা নেবে। কুয়েট থেকে কথা হচ্ছিল সহকর্মী অভিজিৎ পালের সাথে। নোয়াখালীর বেগমগঞ্জে মেলার নাগরদোলায় উঠিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক ব্যক্তি। এ ঘটনায় অভিযুক্ত সাকিব হোসেনকে আটক করেছে পুলিশ। গতরাতে উপজেলার একলাশপুরে হাফিজ মহিদুদ্দিনের
ওরসে মেলায় এ ঘটনা ঘটে। নিহতের মা জানান 5 মাসের অন্তঃসত্ত্বা লাকি বেগম স্বামীকে নিয়ে কয়েকদিন আগে বাবার বাড়িতে আসেন। রোববার তাদের মধ্যে ঝগড়া হলে লাকিকে মারধর করে তার স্বামী। সোমবার সবাই মিলে ওরসের মেলায় ঘুরতে যান। এ সময় লাকিকে নিয়ে নাগরদোলায় উঠে সেখানেই তাকে ছুরিকাঘাত করে স্বামী সাকিব। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যে মহিলাটা মারা গেছে, মহিলার স্বামীটা সদর হাসপাতালের এলাকায় আছে, এই ধরনের খবর পাইছি। এজন্য আমি ঘটনাস্থলে যাই নাই, ঘটনাস্থলে অন্য টিম পাঠাইছি। ঘটনাস্থল থেকে ডাইরেক্ট আমি সদর হাসপাতালে আসছি। সদর হাসপাতালে এসে একজন লোককে আটক করছি। ওর নাম কি নাম স্যার? সাকিব নামে একজন লোককে আটক করছি আমি। হাসপাতাল চালু না হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের। দ্রুত হাসপাতাল চালুর দাবিতে সকাল থেকে ক্লাস বর্জন করে বিক্ষোভে শিক্ষার্থীরা। সকাল 8টার দিকে মেডিকেল কলেজ প্রাঙ্গণে মানববন্ধন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান 2020-21 শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ায় হাতে কলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, ট্রান্সপোর্ট, চিকিৎসা সরঞ্জাম, পর্যাপ্ত লোকবলের অভাব থাকায় দাপ্তরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে জানান তারা। আমরা ভর্তি হওয়ার আগ থেকে জানি যে হাসপাতাল 2023 বা 22 সালের মধ্যে তৈরি হয়ে যাবে, কিন্তু এখন 2025 সাল চলতেছে, হাসপাতাল চালু হওয়ার কোনো খবর নাই। আমরা অনেকবার স্যারদের কাছে আবেদন করেছি বাসের জন্য, কিন্তু আমাদেরকে আজকে হবে, কালকে হবে, গভর্নমেন্টের উপর, গভর্নমেন্ট থেকে আসতেছে না, এভাবে করে অনেক বাহানা দিয়ে হচ্ছে আমাদেরকে বাসের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না। আমাদের প্রতি এই অবহেলা আমরা মেনে নিব না। আমরা চাই যেন খুব শীঘ্রই আমাদের ঠিকমতো ওয়ার্ড ক্লাস করার সুযোগ করে দেওয়া হয়। সাভারে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িতের অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আটককৃতদের কাছ থেকে জব্দ করা হয়েছে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য। দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে জানানো হয়, সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে 2টি সুইচ গিয়ার সহ 3 ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এছাড়া ঢাকা আরিচা মহাসড়ক চেকপোস্ট বসিয়ে 4000 ইয়াবা সহ আটক করা হয়েছে এক মাদক ব্যবসায়ীকে। আলাদা আরও 2টি অভিযানে আমিনবাজার এলাকা থেকে 2.5 কেজি গাঁজা সহ 4 মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত 24 ঘন্টায় আমাদের যে সাফল্য রয়েছে, আগামীতে এরকম যারা অপরাধ করার দৃষ্টতা দেখাবে তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর উপর অটোরিকশা চালকদের হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাসে প্রধান ফটক খুলে দিয়েছে বিক্ষুব্ধরা। দুপুর 12টার দিকে ফটকের তালা খুলে দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে যানবাহন। এর আগে গতরাতে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুলতানুল আরেফিন বিশ্ববিদ্যালয়ের অদূরে রেল ক্রসিং এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তার পায়ের ওপর দিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা চলে যায়। এর জের ধরে চালকের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে রাত থেকেই মূল ফটকে তালা দেওয়া হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারেনি কোনো যানবাহন। পরে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলার আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। অর্গানাইজ ক্রাইম করেছে, সবাইকে একসাথে করে শিক্ষার্থীর উপর আঘাত করেছে। এটা অবশ্যই আমরা দেশীয় আইনে আমরা বিচারের জন্য আমরা সংশ্লিষ্ট থানাকে বলছি। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।